জাপানের ঘরগুলো ছোট হওয়া সত্ত্বেও কেন সেখানে রাজকীয় প্রশান্তি থাকে, আর আমাদের বাংলাদেশের বেশিরভাগ ফ্ল্যাটগুলো কেন অগোছালো জঞ্জালে দম বন্ধ লাগে? এই দম বন্ধ করা অগোছালো পরিবেশ আসলে আপনার অজান্তেই আপনার মানসিক স্থিরতা এবং সৃজনশীলতা কেড়ে নিচ্ছে। আজ আমি কথা বলবো 6টি পাওয়ারফুল জাপানিজ লাইফস্টাইল রুল নিয়ে, যা আপনার এই অগোছালো ফ্ল্যাটকেও একটি প্রশান্তিময় ডেরা বা শান্তিময় নীড়ে পরিণত করবে। জাপানিজ অর্গানাইজেশনের প্রথম এবং প্রধান ভিত্তি হলো সেওরি। এর আক্ষরিক অর্থ হলো বিন্যাস, কিন্তু এর গভীর অর্থ হলো আপনার ঘরের প্রতিটি বস্তুর জন্য একটি স্থায়ী ঠিকানা বা একটি প্লেসমেন্ট নিশ্চিত করা। জাপানিরা বিশ্বাস করে যখন একটি জিনিসের নির্দিষ্ট কোনো জায়গা থাকে না, তখনই ঘরে বিশৃঙ্খলা বা কেওয়াস তৈরি হয়। বাংলাদেশে আমাদের বেশিরভাগ ঘরগুলোতে আমরা কি দেখি? অনেক সময় আমরা বাইরে থেকে ফিরে ড্রয়িং রুমের সোফায় চাবি রেখে দেই, ডাইনিং টেবিলে মানি ব্যাগ রাখি, কিংবা টিভির রিমোটটা কুশনের নিচে হারিয়ে ফেলি। এই ছোট ছোট অগোছালো অভ্যাসগুলোই আমাদের মনের উপর এক ধরনের অদৃশ্য চাপ তৈরি করে। এক্ষেত্রে আপনি যা করতে পারেন, প্রথমেই এন্ট্রেন্স সলিউশন। জাপানিজরা তাদের প্রবেশপথে খুবই গুরুত্ব দেয়। আপনি আপনার মেইন ডোরের পাশেই ছোট একটি ওয়াল মাউন্টেড শেলফ তৈরি করে নিতে পারেন। বাইরে থেকে ঢোকার 2 সেকেন্ডের মধ্যেই আপনার চাবি, মাস্ক বা অন্যান্য প্রয়োজনীয় জিনিসগুলো সেখানে রাখার অভ্যাস তৈরি করুন। এতে আপনার অবচেতন মন জানবে জিনিসগুলো আপনার বাড়িতে নিরাপদেই আছে। রিমোট ও গ্যাজেট ম্যানেজমেন্ট। আপনার টিভি ইউনিটের ড্রয়ার বা সোফার পাশে একটি ছোট কাঠের বাস্কেট বা ট্রে রাখা যেতে পারে। নিয়ম করে নিন, এসি বা টিভির রিমোট ব্যবহার করার শেষে সেখানেই থাকবে। একে জাপানিরা বলে বস্তুর প্রতি সম্মান দেখানো। মাল্টিপারপাস ফার্নিচার। বাংলাদেশের ছোট অ্যাপার্টমেন্টগুলোতে জায়গা কম থাকে, তাই এমন আসবাব ব্যবহার করা যেতে পারে যার ভেতরে হিডেন স্টোরেজ রয়েছে। যেমন আপনার বসার টুলের ভেতরে আপনার প্রতিদিনের খবরের কাগজ বা ম্যাগাজিন রাখার ব্যবস্থা করা যেতে পারে। আপনার ঘরের প্রতিটি জিনিসের জন্য যেমন স্থায়ী ঠিকানা ঠিক করছেন, এই ভিডিওর জন্য একটি লাইক বরাদ্দ দিলে এই ভিডিওটিও সঠিক মানুষের কাছে পৌঁছানোর স্থায়ী ঠিকানা খুঁজে পাবে। জাপানিজ ইন্টেরিয়রের একটি শক্তিশালী শব্দ হলো মা। এর অর্থ হলো দুই বস্তুর মাঝখানের খালি জায়গা। জাপানিরা মনে করে এই শূন্যতা কোনো অভাব নয়, বরং এটি শান্তির এক নীরব উপস্থিতি। বাংলাদেশের ঘরগুলোতে আমরা অনেকেই ঘরের প্রতিটি ইঞ্চি আসবাবপত্র দিয়ে ভরে ফেলতে চাই। টিভি ইউনিট হোক বা সেন্টার টেবিল, সবই শোপিস বা জিনিসে ঠাসা থাকে। এর ফলে আমাদের চোখের বিশ্রাম মেলে না, ঘরটা দেখতে আরও ঘিঞ্চি এবং ছোট বলে মনে হয়। এই জাপানিজ মা কনসেপ্ট কিভাবে আমরা আমাদের বাড়িতে প্রয়োগ করতে পারি? এর জন্য আপনি 3টি নিয়ম অনুসরণ করতে পারেন। 1 নম্বরে সারফেস ম্যানেজমেন্ট। আপনি আপনার টেবিল বা শেলফের অন্তত 30 থেকে 50% জায়গা একদম খালি ছেড়ে দিন। সব শোপিস একসাথে না সাজিয়ে একটি বিশেষ জিনিস রাখুন, বাকি জায়গাটা ফাঁকা থাক। এটি আপনার চোখের জন্য এক ধরনের ভিজুয়াল মেডিটেশন। 2 নম্বরে দেয়ালের প্রশান্তি। ঢাকার ছোট ফ্ল্যাটগুলোতে আমরা প্রায়ই দেয়ালে অনেকগুলো ছবি লাগাই বা অনেকগুলো শেলফ লাগাই। এর বদলে একটি দেয়ালকে সম্পূর্ণ সাজসজ্জাহীন বা মিনিমাল রেখে দিন। জাপানিজ স্টাইলে একে বলা হয় দেয়ালকে শ্বাস নিতে দেওয়া। 3 নম্বরে আসবাবগুলোর মাঝখানের দূরত্ব। দুটো ফার্নিচারের মাঝে পর্যাপ্ত জায়গা রাখা জরুরি। এতে ঘরে একটা ফ্লো তৈরি হয়, আর এতে ঘরকে সাধারণের চেয়ে কিছুটা বড়ও দেখাবে। খালি জায়গাও আপনার চারপাশের পরিবেশকে সুন্দর করে তুলতে পারে, আর এটি আপনার চিন্তা শক্তিকে বাড়াতে সাহায্য করে। ঘর যখন কম কথা বলে, তখন আপনি আপনার নিজের কথা শুনতে পান। এবার কথা বলবো পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে। জাপানিজ সংস্কৃতিতে পরিষ্কার পরিচ্ছন্নতা শুধু কোনো কাজ নয়, একে বলা হয় সোজি। এটি একটি আধ্যাত্মিক চর্চা বা মনের শান্তি খোঁজার উপায়। জাপানিরা মনে করে আপনি যখন আপনার চারপাশ পরিষ্কার করছেন, তখন আসলে আপনি আপনার মনকেও পরিষ্কার করছেন, অনেকটা মেডিটেশনের মতো। আমাদের বাংলাদেশে আমরা সাধারণত ঘর পরিষ্কার করাকে একটি কঠিন কাজ বা ঝামেলা বলে মনে করি। সারা সপ্তাহ ঘর অগোছালো রেখে আমরা শুক্রবারের অপেক্ষায় থাকি। এর ফলে সারা সপ্তাহ ঘরের অগোছালো পরিবেশ আমাদের মনে অস্থিরতা তৈরি করতে থাকে। এক্ষেত্রে আপনি যা করতে পারেন, 1 নম্বরে মাইন্ডফুল ক্লিনিং। পরিষ্কার করাকে জাপানিজ মেডিটেশনের মতো দেখতে পারেন। সকালে ঘুম থেকে উঠে নিজের বিছানা গোছানো, কিংবা রাতের খাবারের শেষে সিঙ্কটা পরিষ্কার করা, এই কাজগুলোকে ছোট ছোট রিচুয়াল বা প্রথা বানিয়ে ফেলুন। 2 নম্বরে প্রতি মুহূর্তের যত্ন। রান্নার পর চুলার আশপাশটা সাথে সাথেই মুছে ফেলা যায়। কাপড় ধোয়ার পর শুকিয়ে সেগুলো আলসেমি না করে সাথে সাথেই ভাঁজ করে রাখা যায়। এতে ঘরের শ্রী যেমন বজায় থাকে, আপনার মেন্টাল স্পেসও ক্লিয়ার থাকে। 3 নম্বরে ঘরকে ধন্যবাদ দেওয়া। জাপানিরা মনে করে ঘর আমাদের আশ্রয় দেয়, তাই ঘরের যত্ন নেওয়া মানে ঘরকে কৃতজ্ঞতা জানানো। আপনি যখন মনোযোগ দিয়ে মেঝেটা মুছছেন বা ধুলো ঝাড়ছেন, তখন ভাবুন আপনার প্রিয় ঘরটাকে আপনি একটু যত্ন করছেন। 4 নম্বরে 10 মিনিটের নিয়ম। প্রতিদিন ঘড়ি ধরে মাত্র 10 মিনিট সময় দিন। এই সময়টুকুতে শুধু আপনার প্রিয় একটি কর্নার বা আপনার কাজের টেবিল গুছিয়ে ফেলুন। এটি আপনাকে এক ধরনের নিয়ন্ত্রণ এবং প্রশান্তি দেবে। জাপানি যেই সোজি প্র্যাকটিস করলে লক্ষ্য করবেন, পরিষ্কার ঘর আপনাকে এক ধরনের রিফ্রেশিং এনার্জি দিচ্ছে। এটি আপনার আলসেমি দূর করে এবং মনোযোগ বাড়াতেও সাহায্য করে। আর আপনি আলসেমি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেললে এটা আমাদের ভিডিও বানানোর মোটিভেশন বাড়াতে সাহায্য করে। জাপানিজ ডিজাইনের আরেকটি শক্তিশালী ভিত্তি হলো কানসো বা সরলতা। এর মানে হলো অপ্রয়োজনীয় আতিশয্য বাদ দিয়ে ঘরকে চলাচলের উপযোগী রাখা। জাপানিরা বিশ্বাস করে
আসবাবপত্র যেন আপনার ঘরকে দখল না করে বরং আপনার জীবনকে সহজ করে। কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা অনেক সময় ঘরের সাইজ না ভেবেই বড় সোফা বা বিশাল সাইজের বেড কিনে ফেলি। ফলাফল, ঘরে হাঁটা চলার জায়গা থাকে না এবং ঘরটা দেখতে ছোট এবং দমবন্ধ মনে হয়। এক্ষেত্রে আপনি যা করতে পারেন, 1 নম্বরে নিচু আসবাব বা লো সিটিং। জাপানিরা ফ্লোরের কাছাকাছি থাকতে পছন্দ করে। আপনি আপনার ড্রয়িং রুমে নিচু বা লো প্রোফাইল সোফা ব্যবহার করতে পারেন। এতে ঘরের সিলিং অনেক উঁচু মনে হয় এবং ঘর খোলামেলা লাগে। 2 নম্বরে মাল্টি ফাংশনাল আসবাব। জাপানিজ স্টাইলে ফোল্ডিং টেবিল বা নেস্টিং টেবিল ব্যবহার করা যেতে পারে। এতে 3টি টেবিল একে অন্যের ভিতরে ঢুকে থাকে। যখন প্রয়োজন নেই তখন টেবিল সরিয়ে রাখা যায়। বা এরকম সফট ক্লোজ বেড ব্যবহার করতে পারেন, যা প্রয়োজনে খুব সহজেই উঠিয়ে টেবিল হিসাবে ব্যবহার করা যাবে। 3 নম্বরে চলাচলের পথ বা ফ্লো। ঘরকে একটি প্রবাহমান নদীর মতো কল্পনা করুন। আসবাবগুলো হলো সেই নদীর পাথর। যদি পাথর বেশি হয়ে যায় তবে পানি বইতে পারে না। এইভাবে আসবাব বেশি হয়ে গেলে ঘরের পজিটিভ এনার্জি বাধাগ্রস্ত হয়। তাই অপ্রয়োজনীয় কর্নার টেবিল বা বড় আলমারি সরিয়ে চলাচলের সহজ পথ তৈরি করুন। 4 নম্বরে স্লাইডিং ডোর। জাপানিজ সোজি ডোরের আইডিয়াটি আপনি বাংলাদেশেও কাজে লাগাতে পারেন। প্রথাগত দরজার পরিবর্তে স্লাইডিং ডোর ব্যবহার করলে খোলার জন্য বাড়তি জায়গার প্রয়োজন খুব একটা হয় না। যখন ঘরে পর্যাপ্ত চলাচলের জায়গা থাকে তখন মনটাও হালকা থাকে। অপ্রয়োজনীয় আসবাব কমানো মানে ঘরকে নিঃশ্বাস নেওয়ার সুযোগ দেওয়া। এটি আপনার ছোট ঘরকেও রাজপ্রাসাদের মতো বিশাল অনুভূতি দেবে। এবার কথা বলবো ঋতুভেদে ঘরের পরিবর্তন নিয়ে। জাপানিজ ইন্টেরিয়রের সবচেয়ে প্রাণবন্ত নিয়ম হলো শীত সোরাই। এর মানে হলো প্রকৃতির ঋতুর সাথে তাল মিলিয়ে ঘরকে সাজিয়ে তোলা। জাপানিরা মনে করে ঘর কোনো স্থবির বস্তু নয়, এটি ঋতুর সাথে পরিবর্তিত হয়। আমাদের বাংলাদেশে আমরা সাধারণত একবার ঘর সাজালে বছরের পর বছর একইভাবে রাখি। এতে ঘরের প্রতি আমাদের এক ধরনের একঘেয়েমি চলে আসে। অথচ সামান্য কিছু পরিবর্তনেই ঘরকে একদম নতুনের মতো করা সম্ভব। এক্ষেত্রে আপনি যা করতে পারেন, 1 নম্বরে ফেব্রিক বা কাপড়ের পরিবর্তন। জাপানিরা আবহাওয়া নিয়ন্ত্রণে পর্দার ব্যবহারকে শিল্প বলে মনে করে। বাংলাদেশের তীব্র গরমে আপনি ব্যাম্বু ব্লাইন্ড বা বাঁশের তৈরি চিক ব্যবহার করতে পারেন। বাঁশ রুম ঠান্ডা রাখতে সাহায্য করে। এতে রোদ আটকাবে কিন্তু বাতাস চলাচলে খুব একটা বাধা দেবে না। আর পর্দার ক্ষেত্রে হালকা রঙের কিন্তু ভারী ফেব্রিক ব্যবহার করা ভালো, যা তাপ শোষণ করবে না বরং তাপ প্রতিফলিত করবে। আর শীত এলে ব্যবহার করতে পারেন একদম পাতলা পর্দা, যাতে মিষ্টি রোদ ঘরে ঢুকতে পারে। এক্ষেত্রে ডাবল লেয়ার কার্টেন সিস্টেম খুব ভালো কাজে দেবে। আপনি শীত গ্রীষ্ম উভয় সময়ই আপনার মতো করে ব্যবহার করতে পারবেন। 2 নম্বরে প্রকৃতিকে ঘরে আনা। জাপানিজ স্টাইলে একে বলা হয় কিশিতো সুগতু। বৃষ্টির দিনে ড্রয়িং রুমের কোনায় একটি ইনডোর প্লান্ট রাখতে পারেন। আবার বসন্তে রঙিন কোনো ফুলদানিতে তাজা ফুল সাজিয়ে রাখা যায়। এটি ঘরকে সবসময় সজীব রাখে। 3 নম্বরে রোটেশন সিস্টেম। সব শোপিস একসাথে সাজিয়ে না রেখে কিছু জিনিস আলমারিতে তুলে রাখুন। কয়েক মাস পর সেগুলো অদল বদল করুন। এতে নতুন কোনো আসবাব না কিনেও ঘরে একটি নতুনত্বের আবহ দেওয়া সম্ভব। জাপানিজ এই শীত সুরাই পদ্ধতি আপনার মনে সবসময় ফ্রেশনেস বজায় রাখবে। এটি আপনাকে শেখাবে দামি কোনো জিনিসের চেয়েও প্রকৃতির পরিবর্তন বেশি সুন্দর। আপনার ঘর আপনার মনের মতো করেই ঋতুর আনন্দ উদযাপন করবে। জাপানিজ ইন্টেরিয়রের সবচেয়ে শক্তিশালী একটি দর্শন হলো দান সা রি। এটি 3টি শব্দের সমন্বয়। দান মানে হলো অপ্রয়োজনীয় নতুন জিনিস ঘরে ঢুকতে বাধা দেওয়া। সা মানে হলো পুরনো আবর্জনা বা অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে ফেলা। আর রি মানে হলো জিনিসপত্রের প্রতি অতিরিক্ত মায়া ত্যাগ করা। আমাদের একটা বড় অভ্যাস হলো কখনো কাজে লাগবে ভেবে আমরা অপ্রয়োজনীয় জিনিস জমিয়ে রাখি। পুরনো ইলেকট্রনিক্স, ছেঁড়া কাপড় বা অব্যবহৃত প্লাস্টিকের বোতল সবই আমরা খাটের নিচে বা স্টোর রুমে স্তূপ করে রাখি। এই জমানো জিনিসগুলোই ঘরের পজিটিভ এনার্জি কমিয়ে দেয় এবং ঘরকে ঘিঞ্চি করে তোলে। এক্ষেত্রে আপনি যা করতে পারেন, 1 নম্বরে 100 দিনের ফিল্টার। আপনি একটি নিয়ম করতে পারেন, যে জিনিসটি বিগত 100 দিনে আপনার কাজে লাগেনি সেটা ভবিষ্যতেও কাজে লাগার সম্ভাবনা খুবই কম। জাপানিদের মতো এই জিনিসগুলো কাউকে দিয়ে দিন বা রিসাইকেল করুন। 2 নম্বরে কেনাকাটায় নিয়ন্ত্রণ। ঘরে নতুন কিছু কেনার আগে নিজেকে প্রশ্ন করুন, এটি কি আপনার আসলেও দরকার নাকি শুধু শখের বশে কিনছেন। অপ্রয়োজনীয় জিনিস ঘরে ঢোকা বন্ধ করলেই ঘর গোছানো সহজ হয়ে যায়। 3 নম্বরে ভার্চুয়াল স্টোরেজ নয়। অনেকে ভাবেন কেবিনেট বা আলমারির ভেতরে জিনিস ঠেসে ঢুকালে ঘর গোছানো লাগবে, কিন্তু জাপানিরা বলে অদৃশ্য অগোছালো অবস্থাও আপনার মস্তিষ্কে চাপ তৈরি করতে পারে। তাই ড্রয়ার বা আলমারির ভেতরটাও মাঝে মাঝে পরিষ্কার করার অভ্যাস তৈরি করুন। জাপানিজ এই দান সা রি পদ্ধতিটি আপনাকে শুধুমাত্র একটি গোছানো ঘরই উপহার দেবে না, এটি আপনাকে অপ্রয়োজনীয় জিনিসের প্রতি মানসিক আসক্তি কমিয়ে মনকে হালকা রাখতে সাহায্য করবে। ঘর যখন জঞ্জাল মুক্ত হয় তখন সেখানে সুখ আর প্রশান্তি বাস করে। আপনার ঘর আসলে আপনার মনেরই প্রতিফলন। তাই ঘরকে যখন মায়া দিয়ে সাজাবেন দেখবেন আপনার জীবনেও চলে এসেছে প্রশান্তি। অপ্রয়োজনীয় জিনিসের মায়া ত্যাগ করুন আর নিজের ঘরকে সত্যিকারের শান্তির ডেরা হিসাবে গড়ে তুলুন। ধন্যবাদ।